গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিয়ার সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো রবিবার, আর সকালবেলা উঠেই দেখি দাদা এসে উপস্থিত, হাতে একটা গিফটের প্যাকেট নিয়ে। তো আমি ভাবছি যে কিসের প্যাকেট হতে পারে। তো দাদা বলেছে এই গিফটটা আজকের নেই, গিফটটা অনেক দিন আগের, মানে নববর্ষের গিফট। তাও এটা দাদা দেয়নি, দাদারা হাত দিয়ে একজন পাঠিয়েছে, মানে আমার মাসি, আমার ছোটো মাসি টিয়ার জন্য ড্রেস কিনে রেখেছিল। কিন্তু ওই যে নববর্ষরে মানে সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত, আমার মাসিও ব্যস্ত, কে কার বাড়িতে যাবে এই করে করে না টিয়ার ড্রেসটা দেওয়া হয়নি আর কি। তো দাদা কিছুদিন আগে আমার মাসির বাড়িতে গিয়েছিল একটা কাজে, তখন মাসি এই ড্রেসটা দিয়ে দেয়। তো দাদা এসে মানে আর তস হয়েছিল না দাদারও, তো দাদাও এসে দিয়ে গেছে। ড্রেসটা দেখলাম বেশ সুন্দর, একটা হলুদ কালারের মধ্যে ড্রেস দিয়েছে আর একটা পেন্টু দিয়েছে। টিয়ার অনেকগুলো পেন্টু হয়েছে, তো এই বছর মনে হয় না আর কোনো পেন্টু কিনতে হবে। অনেকগুলো ছোট পেয়েছে, অনেকগুলো বড় পেয়েছে। তো ভাবছি যে যেগুলো ছোট ছোট পেয়েছে এগুলি টিয়াকে আগে পরিয়ে দেব, আর বড়গুলো এগুলি রেখে দেবো, এগুলো টিয়া একটু বড় হলেও পরতে পারবে। সেম অনেক জামাও টিয়া পেয়েছে এই নববর্ষ উপলক্ষে, মা দিয়েছে, আমার শাশুড়ি মা দিয়েছে। এই যে আবার আজকে আবার মাসির বাড়ি থেকে আসলো, তো এইগুলি না মানে অনেকগুলোই বেশিরভাগই বড় এনেছে। সবাই এখন টেনশন করছে যে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, জামাগুলো না ছোট হয়ে যায়, না বেশি দিন না পরতে পারে। তাই টিয়ার জন্য মানে জামাগুলো বড় বড়ই এনেছে। তো আমি ভাবলাম যে না, যেগুলো ছোট হয়ে যাচ্ছে এই ড্রেসগুলো আগে পরাবো, আর যেগুলো একটু বড় বড় আছে এগুলো রেখে দিয়েছি, একটু বড় হলে টিয়াকে যখন দেখবো হ্যাঁ সাইজ মতন হয়ে গেছে তখন টিয়াকে পরাবো। আর এখন সমস্যাটা হলো এত গরম, এই গরমের মধ্যে যে বাচ্চাকে যে একটা জামা পরাবো সেই উপায় নেই গো, এত গরম থাকে। ওকে বেশিরভাগ আমি খালি গায়ে রাখি, আর এই ধরে একটু হালকা ঠান্ডা বাতাস পড়েছে তখন মনে হয় যে না, যেই জামাগুলো একটু ভারী ভারী আছে এই জামাগুলো পরিয়ে দিই, না হলে মেয়েটা পরবে কি, আগের জামাগুলোই ছোটো হয়ে যাবে। এখন এমন একটা সমস্যা হয়েছে। তো দাদা যাওয়ার পর টিয়াকে খাইয়ে টাইয়ে কার্টুন জ্বালিয়ে দিয়েছি, এখন কার্টুন দেখছে। আর আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত 2 দিন বেডশিটগুলো চেঞ্জ করতে, বেডশিট ধুয়ে দিতে। আর যদি মনে করো যে সপ্তাহটা আমি একটু ব্যস্ত থাকি সেই সপ্তাহে অন্তত রবিবারটা চেষ্টা করি যে বেডশিট সব চেঞ্জ করে দেওয়ার জন্য। আর যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন না ঘুমাতেও বেশ শান্তি লাগে। আর আমি এখন মেশিনেই আজকে দিয়ে দেবো, কারণ আজকে একটু ব্যস্ততার মধ্যেই থাকবো। তোমাদের তো বলতে ভুলেই গেছি, দাদা কিন্তু টিয়ার জন্য গিফটও এনেছে। আর আরেকটা জিনিস এনেছে, সেটা আমার মা পাঠিয়েছে আমার জন্য ইঁচড়। হ্যাঁ, আমি অনেক দিন ধরে মাকে বলেছিলাম যে মা তোমার হাতের ইঁচড় খেতে চাই, আর মার হাতের ইঁচড় সত্যি আমার খুবই ভালো লাগে। আর আমার ইঁচড় অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে, মানে বলে না যে কচি পাঠা সেরকমই টেস্ট লাগে আমার কাছে, মানে যদি পাঠার মতন করে রান্না বান্না করা হয় আর কি। কিন্তু মা সেদিনের রান্নাটা করেছে নিরামিষভাবে, তবে আর নিরামিষভাবেও খারাপ লাগেনি, খুবই ভালো লাগে। আর মায়ের কথা বলতেই মনে পড়ে গেল যে আমি 1-2 দিনের মধ্যে মায়ের বাড়িতে যাচ্ছি। তার কারণ হলো আমি এক জায়গাতে যাব, সেটা আমি আমার মায়ের সঙ্গে যাব। অ্যাকচুয়ালি আমাদের মানে আমাদেরকে আর মায়ের বাড়িতে আমাদের সবাইকেই বলছে যাওয়ার জন্য, অনেক দিন ধরেই বলছে, খুবই স্পেশাল মানুষ আমাদের। কিন্তু আমাদের না সেই মানে প্ল্যানটা হয়ে হচ্ছে না, মানে আমাদের সমস্যা চলে আসে, নাহলে যারা নিমন্ত্রণ করছে ওদের বাড়িতে সমস্যা চলে আসে। তো সেই মানে শীতের থেকে আমাদের বলছে যে আসার জন্য, এখন গরম চলে এসেছে। তো এবার না একদমই মনটা মানছে না। তো দেখি কেউ যাক বা না যাক, আমি তো অবশ্যই যাব। আর আমি জানি আমার সঙ্গে আমার মা তো অবশ্যই যাবে। তো কারা সেই স্পেশাল মানুষটা, ওদের ব্লগটা নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে। খুবই স্পেশাল মানুষ, আমার খুবই কাছের মানুষ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলা কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমি সোজা চলে গেলাম স্নান করতে, কারণ এসে আমার পুজো দিতে হবে। আর তোমরা তো জানোই আমি অনেক দিন ধরে হনুমান চালিসা পড়ি, এখন এটা অভ্যাস হয়ে গেছে। আর আমি না মনে মনে স্থির করেছিলাম যে আমি হনুমান চালিসাটা পুরোটা মুখস্থ করব, যাতে না বই পড়ে মানে দেখে পড়তে হয়। তো এখন আমার শুধুমাত্র 11টা দোহা কমপ্লিট হয়েছে, আরও বাকি অনেকগুলো রয়েছে। তো আমি যেদিন পুরোটা 40 মুখস্থ করে নিতে পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখি আমি এখন কতদিনে হনুমান চালিসাটা মুখস্থ করতে পারি। তো সব কাজ সেরে টেরে আমি বিকালবেলায় একটু বিছানাতে শুয়েই ছিলাম, এমন সময় টিয়ার বাবা এসে বলছে দেখো তোমার কাছে কিন্তু 10 মিনিট টাইম আছে, যদি রেডি হতে পারো তাহলে তোমাকে নিয়ে আর টিয়াকে নিয়ে আজকে একটু ঘুরতে যাব। এই কথা শুনে আমি একদম আকাশ থেকে পড়েছি, কারণ আমরা টাউনে যাই না আজকে বেশ অনেক দিন হয়ে গেছে। তো এটা শুনে তো আমি একদম এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে খুব খুশি আমি আজকে ঘুরতে যাব। তার জন্য আমি একদম রেডি হয়ে যাচ্ছি। আর আজকে আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো আমি যে কতটা খুশি। তো 10 মিনিটে আমি আর রেডি হতে পারলাম না, কারণ টিয়াকে রেডি করে আমার রেডি হয়ে আমার না অনেকটা দেরি হয়ে গেছে। সে আমাকে ঠিক 4টের সময় আমাকে বলেছিল রেডি হওয়ার জন্য, আর আমরা
বেরোতে বেরোতে 5:30 বেজে গেছে। তো প্রথমে ভেবেছিলাম আমরা কোনো একটা পার্কে যাব, তবে আর জগন্নাথ বাড়ি পার্কে যাব না, কারণ এটার মধ্যে 2বার গিয়ে এসেছি, আর ভালো লাগে না। তো ভেবেছিলাম যে একটা হেরিটেজ পার্ক আছে আর একটা হয়তো বা রবীন্দ্রকানন আছে, এই 2টা পার্কে যেতে পারি, কারণ এই 2টা পার্কে আমি বিয়ের পর একদিনও যাইনি। বিশ্বাস করো 4 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কিন্তু 4 বছরের মধ্যে একদিনও আমরা যাইনি। এখন তো টিয়া হয়েছে, তো টিয়ার জন্য তো যেতেই পারি। তো যেই ভাবনায় সেই কাজ, আমরা বেরিয়ে পড়লাম। আর প্রথমেই আমরা ভেবেছি যে রবীন্দ্রকাননে আগে যাই, কিন্তু যেতে যেতেই না একটু চিন্তা লাগছিল যে যেই টাইমে বেরিয়েছি এই টাইমে তো অলমোস্ট পার্ক বন্ধই হয়ে যায়। আর এটাই হলো, আমরা যখন গিয়ে পৌঁছলাম, আমরা মাত্র জাস্ট গেটের সামনে গিয়ে পৌঁছেছি, এরকম সময় রবীন্দ্রকাননে গেটটা দিয়েছে বন্ধ করে। একদম মনটা খারাপ হয়ে গেছে, কারণ সেখানে ভিতরে দেখছিলাম বাচ্চারা খেলাধুলো করছে আর আমরা বাইরে দাঁড়িয়ে। আমি টিয়ার বাবাকে বললাম যে বাদ দাও তো, চলো আমরা রাজবাড়িতে যাই, যদি ঢুকতে দেয় তাহলে তো ভালো কথা, যদি না ঢুকতে দেয় তাহলে বাইরের যে জায়গা আছে বসার সেখানে বসে আমরা কাটিয়ে দেবো সময়। তো আমরা সেখানে ঢুকলাম আর দেখলাম যে গিয়ে দেখলাম সবাই বেরিয়ে গেছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করতে ওনারা বলল যে হ্যাঁ তোমরা ঢুকতে পারো, তবে লাইটিং শো দেখতে পারবে, লাইটিং দেখতে পারবে, এটার জন্য একটা প্রাইস চার্জ করে সেটা দিতে হবে। তো আমরা ভাবলাম যে চলো প্রথমবার যখন লাইটিং শো বলছে কি সাউন্ড শোনাবে, চলো গিয়ে ঢুকি। তো ঢুকেই দেখি অ্যাকচুয়ালি সেখানে কেউ ছিল না, আমি টিয়ার বাবা আর সেখানের কিছু স্টাফ, আদারওয়াইজ একটা লোকও ছিল না। পুরো রাজবাড়িতে আমরা 3জন। এত আনন্দ লাগছিল, এই প্রথমবার আমরা রাজবাড়িতে ঢুকে দেখি শুধু আমরাই আর আমরা। আর টিয়া তো এত বড় জায়গা পেয়ে ও যে কি করবে কি না বুঝতে পারছে না। এতখানি রাস্তা টিয়া একবার দৌড়াচ্ছে, একবার দাঁড়িয়ে পড়ছে, তো একবার আমার সঙ্গে হাঁটছে, একবার ওর সঙ্গে হাঁটছে। কি বলবো, আমারও বেশ আনন্দ লাগছিল যে খালি জায়গা পেয়েছি, একটা লোকও নেই, নিস্তব্ধ চুপচাপ। কথা বলতে বলতে চলে আসলাম ফাইনালি আমরা যেই জায়গাতে আসার কথা ছিল। তো এখানে এসে দেখলাম যে একদমই লোকজন তো নেই, প্লাস এখানে তুমি দৌড়াদৌড়ি করতে পারবে, ফটো তুলতে পারবে, যা খুশি তা করতে থাকো। কিন্তু এখানে প্রবলেমটা হলো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, প্রচণ্ড মশা আর উড়ও জানি না কোথা থেকে এত উড়ছিল, সব না গায়ের উপরে মাথার উপরে পড়ছিল, এটার জন্য একদমই ভালো লাগেনি। তো যাই হোক, আমরা যতটা পেরেছি এখানে ফটো তুলেছি, এখানে টিয়ার সঙ্গে অনেকটা মস্তি করেছি। এটা না একদম পুরো হরর প্লেস হয়েছিল। তো তারপর ওনারা বললো যে কিছুক্ষণের মধ্যেই নাকি লাইটিং শো শুরু হয়ে যাবে। তো আমরা গিয়ে বসলাম যেখানে লাইটিং শো শুরু হবে। তারপর তো আগের যে আমাদের ত্রিপুরার প্রাচীন ত্রিপুরার বিষয়ে অনেক কিছু দেখাচ্ছিল, লাইটিং শোতে অনেক কিছু জানতে পেরেছি, খুব ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি লাইটিং শোটা। मैं आपको ले आया हूँ 15वीं शताब्दी के त्रिपुरा में, और ये है महाराजा धर्ममाणिक के प्रथम का राज दरबार। और हमारे राजकवि बाणेश्वरी है कि उसे बार बार कहा और सुना जाना चाहिए। प्राचीन काल में चंद्रमणि हो गए और कपिल मुनि के आशीर्वाद से सागर द्वीप में अपना राज्य की धरती पर जहाँ भी माता सती के अंग गिरे वहीं शक्तिपीठ की स्थापना हुई। আমরা এখানে শুধু লাইটিং শো দেখিনি, আমরা ত্রিপুরা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমাদের পূর্বের রাজারা কে ছিল, রাজা রাধাকিশোর মাণিক্য, রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, আমাদের মাণিক্য বাহাদুররা আমাদের জন্য কি করে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ভারতবর্ষের যখন ত্রিপুরার রাজাদের বা ত্রিপুরার রাজ্যের সৈন্যদের যখন দরকার লেগেছিল, তখন কিন্তু আমরা পরাক্রমী হয়ে কিন্তু আমাদের ভারতবর্ষকে, যেমন আমাদের রাজ্যটাকে বাঁচিয়েছি, এমনভাবে আমাদের দেশটাকেও কিন্তু আমরা বাঁচিয়েছি। এটাও জানতে পেরেছি কাঞ্চন প্রভা দেবী আমাদের জন্য কি করে গেছে। তো এত কিছু জানার পরে না সত্যি আমার ত্রিপুরার উপর সত্যি খুবই গর্ববোধ হয়। আর আমি আমার ত্রিপুরাটাকে এই কারণে ভালোবাসি, কারণ আমরা এখন থেকে না, আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা সব ঐক্যবদ্ধভাবে থাকি, কারোর সঙ্গে কোনো বাধা বিভেদ নেই, আমরা সবাই এক, আমরা সবাই একে অপরের পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসি। এটাই আমার
ত্রিপুরা, আর আমি এই কারণেই আমার এই ত্রিপুরাতে বারবার জন্মগ্রহণ করতে চাই। তো অনেক দেখলাম লাইটিং শো, তো এখন টাইম হয়ে গেছে বাড়িতে যাওয়ার, আর লাইটিং শো বাস শেষ হয়ে গেছে। এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতে যাওয়ার আগে ও বললো কি খাবে, অ্যাকচুয়ালি আমারও খিদে পেয়ে গেছিলো। তো আমি বললাম যে দেখো আজকে কিন্তু আর নুডলসও হবে না, আর এগরোল ফেগরোল কিছু হবে না, আজকে হবে আমার ফেভারিট চিকেন উইংস। হ্যাঁ, আমি চিকেন উইংস খেতে খুব ভালোবাসি, চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসি। তো আজকে ও চিকেন লেগ পিস নিয়ে এসেছে, তারপর বাড়িতে এসে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়েছি। তো আজকে দিনটা খুব দারুণ কেটেছে। তোমাদের কীরকম লেগেছে আমার ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো নেক্সট একটা স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।